বন্ধুরা, এবার আমরা ছোট ছোট কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আমরা কয়েকটা ছোট ছোট প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখো, আমরা একটা প্রশ্ন লিখছি। আজকের এই ভিডিওতে আমরা শুধু শুধু কয়েকটা ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, রাইডার কিছু করছি না। তো তোমাদের আশা করি অসুবিধা হবে না কিছু। দেখো ভালো করে। বলছে, সমবাহু ত্রিভুজ ABC এর সমবাহু ত্রিভুজ ABC এর AB ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ঠিক আছে, AD, BE ও CF তিনটি মধ্যমা পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে AD ইজ ইকুয়াল টু কত, আর AG ইজ ইকুয়াল টু কত, GD ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, এক্ষেত্রে ত্রিভুজটা আমাদের দেওয়া হয়েছে কি, সমবাহু ত্রিভুজ। ABC হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। AD, BE এবং CF তিনটি মধ্যমা দেওয়া রয়েছে। আমাদের বাকি মধ্যমাগুলো আমরা আর আঁকলাম না। জিটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তো আমরা কি জানি, একটি সমবাহু, আমি আগেও ওরা তোমাদের বলেছিলাম, একটি সমবাহু ত্রিভুজের এই যে উচ্চতা যা হয় সেটা তার মধ্যমাই হয়। তাহলে ত্রিভুজ ABC এর মধ্যমা, আগে আমরা লিখি মধ্যমা AD ইজ ইকুয়াল টু হচ্ছে উচ্চতা AD। আচ্ছা, উচ্চতা AD সূত্র কি, √3/2 ইন্টু বাহু। তাহলে হয়ে যাচ্ছে √3/2 ইন্টু বাহু, আমাদের 6 সেন্টিমিটার দেওয়া হয়েছে। তাহলে 3√3 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজটির উচ্চতা বা মধ্যমা। বাট এডি তো মধ্যমা আমরা পেয়ে গেলাম। তো আমরা কি জানি, ভর কেন্দ্র কোথায় অবস্থিত হয়, মধ্যমার ওপরে অবস্থিত হয়। আর ভর কেন্দ্র কি করে, প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে অন্তর্বিভক্ত করে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো AG is to GD, AG is to GD is equal to 2:1। তাহলে আমাদের AG is equal to কত হবে, প্রথমে আমাদের AD জানতে চেয়েছিল, তা আমরা AD জানতে পেরেছি। তাহলে আমাদের AG কত হয়ে যাবে, 2/3 ইন্টু AD, তাই তো? এটা 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 2/3 ইন্টু AD হয়ে যাবে। তাহলে আমাদের 2/3 ইন্টু AD মানে আমরা পেয়েছিলাম 3√3 সেন্টিমিটার। তার মানে আমরা 3 কেটে দিলাম, 2√3 সেন্টিমিটার। আর GD কত পেয়েছিলাম, GD হচ্ছে 1 ভাগ, তাহলে 1/3 AD ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/3 ইন্টু 3√3 সেন্টিমিটার, মানে √3 সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের যে তিনটে প্রশ্ন চেয়েছিল সেটা। এবার যেটা প্রশ্ন আমাদের চায় সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অনুপাত কত। সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত কত। পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের পরিধির অনুপাত কত। আর পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। এই তিনটে প্রশ্ন আমাদের জানতে চাইছে। তো পরিবৃত্ত কাকে বলে তোমরা জানো, যে এই যে বৃত্তটা আমরা আঁকবো এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, আর এই ভেতরের যে বৃত্তটা আঁকা হবে সেটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। তো
তো আমরা একটা জিনিস ভালো করেই জেনে নিয়েছি, আগের থেকে বুঝে নিয়েছি, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা আর মধ্যমা একই জিনিস। আর কি, এই যে লম্বগুলো হয়, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব একই হবে, বাহুগুলির যে লম্ব সমদ্বিখণ্ডক একই হবে, কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক একই হবে, তাই তো? তাহলে কি কি বললাম? একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক যে তিনটি সরল রেখাংশ হয়, কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি যে সরল রেখাংশ হয়, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলি যে তিনটি সরল রেখাংশ হয়, এবং মধ্যমা তিনটি যে সরল রেখাংশ হয়, তারা কিন্তু সব একই সরল রেখাংশ, অর্থাৎ তিনটে সরল রেখাংশই সবগুলোকে রিপ্রেজেন্ট করে। এবার পরিবৃত্ত কি? পরিবৃত্ত কোত্থেকে পাওয়া যায়? পরিবৃত্ত পাওয়া যায় যে বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক থেকে। তাহলে এডি হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের এডি মধ্যমা। এডিটা লম্ব সমদ্বিখণ্ডক বললাম, এডিটাই হচ্ছে মধ্যমা। তাহলে জিটা কি হবে? জিটা নিশ্চয়ই আমাদের পরিকেন্দ্র হবে, তাই তো? আচ্ছা, এডিটা কি? অ্যাঙ্গেল এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক, আর এটাই হচ্ছে এডি মধ্যমা। তাহলে আমাদের জিটা কি হবে? অন্তর কেন্দ্র হয়ে যাবে। তাহলে এই যে জিটা পেয়ে যাচ্ছি, যেটা ভর কেন্দ্র পাচ্ছি, সেটাই কিন্তু আমাদের পরিকেন্দ্র, সেটাই কিন্তু আমাদের লম্ববিন্দু, সেটাই হচ্ছে আমাদের অন্তর্কেন্দ্র। সব ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু নয়, একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, একটা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তর্কেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র সবই একই বিন্দু। তাহলে এজিটা কি? পরিব্যাসার্ধ। এটা হচ্ছে এডি, সরি এজি, পরিব্যাসার্ধ এজি। তাহলে জিটা যেহেতু আমাদের পরিকেন্দ্র, এজিটা নিশ্চয়ই পরিব্যাসার্ধ। তাহলে এজিটা আবার কি? এজিটা কি হবে? এডির কত অংশ? 2/3 অংশ, 2/3 ইন্টু এডি। এডি যেহেতু আবার মধ্যমা, খুব ইন্টারেস্টিং। আবার অন্তর্ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ কোনটা? জিডি না? এটা লম্ব তো, মনে আছে তো? যে অন্তর্কেন্দ্র থেকে বাহুগুলির উপর যে লম্ব হয়, অন্তর্কেন্দ্র থেকে বাহুগুলির উপর যে লম্ব হয়, সেগুলোই তো অন্তর্ব্যাসার্ধ। তাহলে জিডিটা তো অন্তর্ব্যাসার্ধ। আর জিডিটা কি? এই যে এডি মধ্যমার 2/3 ভাগের 1 ভাগ, তাহলে 1/3 অফ এডি। তাহলে সুতরাং এজি ইজ টু জিডি কত পেয়ে গেলাম? 2:1ই পেয়ে গেলাম। এজি ইজ টু জিডি হচ্ছে 1, 2:1। তাহলে পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল আমাদের 2:1। এইবার হচ্ছে, যদি আমরা পরিব্যাসার্ধ ধরতে পারি, তাই না? কি ধরতে পারি? ধরি পরিব্যাসার্ধ 2x একক, আর অন্তর্ব্যাসার্ধ x একক। ওকে, x আনুপাতিক ধ্রুবক, x greater than 0 হবে। তাহলে সুতরাং পরিধির অনুপাত কত হবে? প্রথমটার পরিধি কত? 2πr, এটা হচ্ছে r একক। আর পরেরটা কত হবে? 2πx একক। একক কেটে গেল, তাহলে 4πx is to 2πx, x পাই কেটে গেল, 4:2, কত হয়ে গেল? 2:1। তাহলে পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান হবে, মনে থাকবে আশা করি। এবার হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত পাই ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে 2x এর হোল স্কোয়ার বর্গ একক, পাই x স্কোয়ার বর্গ একক।
প্রথমটা হচ্ছে 2x ব্যাসার্ধ, পরেরটার x ব্যাসার্ধ, তাহলে 4 পাই এক্স স্কোয়ার ইজ টু পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4:1। ওকে, এই হয়ে গেল আমাদের একটা অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষায় দেয়, কিন্তু এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। লম্ববিন্দু সম্পর্কিত অঙ্ক আমরা করেছি, আর পরিকেন্দ্র সম্পর্কিত অঙ্ক আমরা আগে করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমাদের ক্লাস 10-এ আছে, কিন্তু আমাদের গভর্নমেন্টের বইতে এই প্রশ্নটা আবার দিয়েছে। সেটা হচ্ছে, ধরো যাক এরকম একটা প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে। যদি মনে করা যাক অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু ধরো 100 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত? অ্যাঙ্গেল বিওসি যদি আমাদের 100 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত? তাহলে এই হচ্ছে আমাদের পরিবৃত্ত। দেখো আমি একটু আগেই এঁকে নিলাম, পরিবৃত্তটা তো আগে আঁকার কথা নয়। এইটা হচ্ছে আমাদের ত্রিভুজ ছিল, আমরা একটু ছবিটা সুবিধার জন্য এঁকেছি, তোমরা কিন্তু এই সুবিধার জন্য আগে বৃত্তটা এঁকে নিয়ে ভেতরে ত্রিভুজ আঁকতে পারো। আচ্ছা, পরিকেন্দ্র মানে হচ্ছে এই যে এটা ও, আমাদের দেওয়া রয়েছে এইটার সঙ্গে এইটা সমান, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদের কি? পরিব্যাসার্ধ। আর অ্যাঙ্গেল বিওসিটা আমাদের বলা হয়েছে 100 ডিগ্রি, আমাদের এই কোণটা জানতে চাইছে। ভেরি ইন্টারেস্টিং, আমাদের একটু শিখতে হবে। ক্লাস 10-এ আমাদের উপপাদ্য আছে, আমি উপপাদ্যটা কি সেটা বলবো না এখন, আমাকে অঙ্কটা শিখি, পরে বলে দেবো। কি বলা হচ্ছে আবার একবার বলছি, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। পরিকেন্দ্র কাকে বলে? পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। আর পরিকেন্দ্রের সঙ্গে যদি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেইগুলোর দৈর্ঘ্য সমান হয়। আমরা এটা যুক্ত করে দিলাম, সমান হয়। এটা আমরা কিন্তু উপপাদ্যে করেছি, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্য। ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। আর আমরা বলেছিলাম তখনই যে এই যে সমবিন্দু, যে বিন্দুটা পাওয়া যায়, সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির দূরত্ব সমান হয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু OC। আমরা প্রমাণ করে দেখেছিলাম, এটাকে আমরা কি বলবো? পরিব্যাসার্ধ। ওকে, আর এই বৃত্তটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। অর্থাৎ আমাদের পরিকেন্দ্রকে কাঁটা বসিয়ে এবং পরিব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করা যায়, সেটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুগামী হয়। এটাই হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? প্রথমে আগে দেখো, ত্রিভুজ এ ও বি এর, এই ত্রিভুজের কি কি দেওয়া রয়েছে? OA ইজ ইকুয়াল টু OB, ও এর সঙ্গে OB সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কোন কোণ দুটো সমান হবে? এই কোণটার সঙ্গে এই কোণটা নিশ্চয়ই সমান হবে। তাহলে অ্যাঙ্গেল OBA ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OAB। কারণ কি? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হয়। এটা আমরা বুঝলাম। এবার যদি এটাকে আমরা একটু মুছলাম বোঝার সুবিধার জন্য, একটু বাড়িয়ে যদি দিই, যদি ডি বিন্দু আমাদের হয়, ডি বিন্দু অবধি বাড়ানো হয়, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, পরে আবার লিখব। তাহলে এই যে কোণটা তৈরি হয়, এটা কি কোণ? বহিস্থ, অ্যাঙ্গেল বিওডি, তাই তো। ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়, সেটা কার সাথে সমান হয়? অন্তস্থ বিপরীত এই কোণ দুটির পরিমাপের সাথে সমান হয়। তাহলে এটা হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে অন্তস্থ বিপরীত এরা। তাহলে অ্যাঙ্গেল OBA প্লাস অ্যাঙ্গেল OAB। তাহলে OBA আর OAB সমান, তাহলে অ্যাঙ্গেল OAB লিখতে পারি প্লাস অ্যাঙ্গেল OAB লিখতে পারি, তাহলে ইন্টু 2 ইন্টু অ্যাঙ্গেল OAB। তাহলে এই যে কোণটা আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল BOD, সেটা হচ্ছে OAB কোণের সাথে তার দ্বিগুণ। OAB যে কোণ, তার দ্বিগুণ। তাহলে অনুরূপে আবার আমরা এখান থেকে পেতে পারি
যে এই যে পাশের যে কোণটা অ্যাঙ্গেল সিওডি, আগে কি ছিলাম বিওডি, এবার কি বললাম সিওডি, এই যে কোণটা সেটা কার সাথে সমান হবে? একই রকমভাবে এই কোণটার সঙ্গে সমান হবে। আবার যেহেতু দেখো ও এর সঙ্গে ওসি সমান, তাহলে এই কোণটার সাথে আবার এই কোণটা নিশ্চয়ই সমান। ও এর সঙ্গে ওসি সমান বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে বিপরীত বাহু এইটার হচ্ছে ও এ বিপরীত বাহু হচ্ছে কোণ হচ্ছে এইটা, আর ওসি যে বাহু তার বিপরীত কোণ হচ্ছে এইটা, এই দুটো সমান। তাহলে এইটা কিরকম হবে? এইটা হচ্ছে বহিস্থ, আমি লিখেই বুঝিয়ে দিচ্ছি, বহিস্থ অ্যাঙ্গেল সিওডি এটা কার সাথে সমান হবে? অন্তস্থ বিপরীত কারা? ও এসি প্লাস অ্যাঙ্গেল ও সি এ। এবার এই দুটো তো সমান বলেছি, তাহলে ও এসি প্লাস অ্যাঙ্গেল ও এসি, অর্থাৎ 2 ইন্টু অ্যাঙ্গেল ও এসি। এইটা 1 নম্বর, এটা 2 নম্বর। আসলে এটা একটা উপপাদ্য, তোমরা ক্লাস 10-এ গিয়ে শিখবে। তাহলে সুতরাং অ্যাঙ্গেল আমরা যদি বিওসি বলি, অ্যাঙ্গেল বিওসি এটা কত হয়ে যাচ্ছে? বিওসি মানে অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল কত? সিওডি। আচ্ছা, বিওডি মানে কত পেয়েছি এখান থেকে? 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ বি, আর এখান থেকে পেয়েছি 2 ইন্টু অ্যাঙ্গেল ও এসি। ওকে, 2টা কমন নিয়ে নিলাম পরের লাইনে, তাহলে 2 ইন্টু কত পেয়ে গেলাম? ও এ বি প্লাস ও এসি, তাহলে কি পেলাম? 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, এই কোণটা যোগ করলে 2 বিএসি। এবার বিওসি কোণটা কত দেওয়া ছিল? 100 ডিগ্রি, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিএসি আমরা পেয়ে গেলাম হচ্ছে 50 ডিগ্রি। কি ইন্টারেস্টিং, দেখো এটা যদি আমরা 100 ডিগ্রি পেয়েছিলাম পুরোটা, এটা কত হয়ে গেল? 50 ডিগ্রি, অর্ধেক। তাই হয়, যদি এটা 80 ডিগ্রি হয় এটা 40 হবে, যদি এটা 20 হয় এটা 10 হবে, এটা যদি 120 হয় এটা 60 হবে। উপপাদ্যটা কি ছিল? বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই যে বৃত্তচাপ, এইটা যদি চাপ নেওয়া হয়, এই চাপের সঙ্গে যদি প্রান্তবিন্দু বি আর সি, এটা যদি চাপ নিয়ে আমরা বিপিসি যদি চাপ নেওয়া হয়, তাহলে এই চাপের প্রান্তবিন্দু কারা কারা? বি আর সি, এর সঙ্গে কেন্দ্রটাকে জুড়ে দেব। জুড়ে দিলে আমরা এই যে অ্যাঙ্গেলটা পাবো, অ্যাঙ্গেল বিও সেটা হয়ে যাচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। ওকে, এইবার আমাদের এই যে বিপিসি চাপ নেওয়া হয়েছে, সেই চাপ ছাড়া উল্টো দিকের যে চাপটা রয়েছে, এই চাপের উপরে যে কোনো একটা বিন্দু নেব। যেমন এখানে এ আছে, এই চাপের উপর নয় কিন্তু উল্টো দিকেরটা। তাহলে এই যে কোণটা তৈরি হবে বি এর সঙ্গে বিএসি, এই চাপের প্রান্তবিন্দু বি আর সি, তো তার সঙ্গে এ জুড়ে দিলে বিএসি হবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বলবো বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসিটা আমরা এই অ্যাঙ্গেল বিএসি এটার দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্যই এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। এভাবেই কিন্তু আমরা ক্লাস 10-এ যখন শিখব তখন আমাদের শিখব। আরেকটা ছোট অঙ্ক দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে, দেখো এটা ত্রিভুজ বলা হয়েছে, একটা ত্রিভুজ বলা হয়েছে যার বাহুগুলো হচ্ছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। বলছে এর পরিকেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, আর কি বলছে? যে পরিকেন্দ্র ও লম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কত, আর কি ছিল? পরিব্যাসার্ধ কত, এটাই আমাদের জিজ্ঞেস করেছে। পরিব্যাসার্ধ কত? 3টে প্রশ্ন। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, জিজ্ঞেস করেছে এর পরিকেন্দ্র কোথায় অবস্থিত, পরিব্যাসার্ধ কত, আর পরিকেন্দ্র এবং লম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কত। দেখো 6 সেন্টিমিটার স্কোয়ার প্লাস 8 সেন্টিমিটার স্কোয়ার কত হয় বলো তো? 100 বর্গ সেন্টিমিটার, তাই তো? 100 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের 10 সেন্টিমিটারের বর্গ। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান।
তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে বলা যায় ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে নয়, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি? একটি সমকোণী ত্রিভুজ যদি থাকে, সমকোণী ত্রিভুজের যদি সমকোণী ত্রিভুজ এবিসি থাকে, যার যদি বি কোণ সমকোণ হয়, তাহলে তার সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সাথে সমান হয়। যদি উল্টোটা হয়, এইটা যদি দেওয়া থাকে, তাহলে বলা হয় ত্রিভুজটি সমকোণী। যদি বলা থাকে যে দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হয়, দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি, এটা বর্গ তার সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের বর্গের সমান হয়, তাহলে ত্রিভুজটি সমকোণী হয়। ঠিক আছে? কিভাবে? পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, তোমরা ক্লাস 10-এ গিয়ে শিখবে। আর সব থেকে যে বড় বাহুটা হয় সেটাই হয়ে যায় অতিভুজ। তাহলে সব থেকে বড় বাহুটাকে, এটা 10 সেন্টিমিটার অতিভুজ হবে, এটা 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তোমরা ব্যাখ্যা করে নিয়ে নেবে। এইবার তাহলে কি হয়? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়? জানি, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। আর পরিব্যাসার্ধ কত হবে? পরিব্যাসার্ধ কত হয়? অতিভুজের অর্ধেক হয়, মানে 5 সেন্টিমিটার হবে। এবার হচ্ছে পরিকেন্দ্র লম্ববিন্দুর মধ্যে দূরত্ব কত? লম্ববিন্দু কাকে বলে? তিনটি লম্ব যেখানে ছেদ করে, এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, এখানে ছেদ করেছে, তৃতীয় লম্ব এখানেই ছেদ করবে। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দুটি হয় হচ্ছে সমকৌণিক বিন্দু। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, এখান থেকে লম্ব আঁকলাম এর ওপরে, এখান থেকে লম্ব আঁকলাম এর ওপরে, দুটো তো 90 ডিগ্রি, কোথায় ছেদ করবে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুটাই হবে সমকৌণিক বিন্দু, সেটাই হয়ে যায় সমকোণী ত্রিভুজের লম্ব বিন্দু। তাহলে এখান থেকে লম্ব বিন্দু, আর এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। ডি যদি পরিকেন্দ্র হয়, তাহলে এই দূরত্বটা কত হয়ে যায়? এখান থেকে এখানে দূরত্ব করো, পরিকেন্দ্র যদি হয় তাহলে বৃত্তটা তো এরকম হবে। তাহলে এই পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব কত? এটা হচ্ছে পরিব্যাসার্ধ, এটা 5 সেন্টিমিটার। বিডিটা কি বললাম? লম্ববিন্দু পরিকেন্দ্রের দূরত্ব, লম্ববিন্দু বি ও পরিকেন্দ্র ডি এর দূরত্ব, এটাই হচ্ছে আমাদের বিডি, এটাই হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, কারণ এটা পরিকেন্দ্র, তার সঙ্গে শীর্ষবিন্দু দূরত্বই হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, সেটাই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আমরা ছোটো ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এগুলো ডিটেলে যেভাবে এখানে বলা হয়েছে তোমাদের, আমি তো সবটা লিখিনি, মুখে মুখে বলেছি, প্রত্যেকটা কারণ ঠিক ঠিক যেভাবে বলেছি সেভাবে তোমরা লিখবে। ঠিক আছে? আর ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।